আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত আরএসসি এবং কম্পিউটার টেকনোলজি পদার্থবিজ্ঞান 1 ক্লাস নিয়ে কথা বলে থাকি। তো ইতিপূর্বে উক্ত বিষয়ের অনেকগুলো ক্লাস তোমাদের অনুষ্ঠিত হয়েছে। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো, বোঝার চেষ্টা করেছো। তো আজকে আমরা একটা নতুন টপিকসে যাব। তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় গতি এবং গতির সমীকরণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের আজকের নতুন অধ্যায় তো আজকে আমাদের নতুন চ্যাপ্টারের নাম গতি ও গতির সমীকরণ। গতির সমীকরণগুলো আমাদের কাছে অতি পরিচিত, আমরা মাধ্যমিক লেভেলেও এগুলো দেখে এসেছি। এখানে নতুনভাবে আমরা এগুলো শিখব। তো আলোচনার পূর্বেই প্রথমে আমরা গতি নিয়ে একটু কথা বলি। গতি বলতে আমরা কি বুঝি? আমাদের চারপাশে যে জিনিসগুলো আছে সেগুলো কোনোটা গতিশীল, কোনোটা স্থির অবস্থায় আছে, ঠিক আছে? তো এই গতি আর বস্তুর স্থিতি নিয়ে যে বিদ্যায় আলোচনা করা হয় তাকে আমরা বলে থাকি বলবিদ্যা। তার মানে বিজ্ঞানের একটা শাখা বলবিদ্যা, যেখানে কোনো একটা বস্তুর গতি আর স্থিতি নিয়ে আলোচনা করা হয়। তো গতি বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে কোনো একটা বস্তুর স্বাভাবিক একটা প্রবণতা হচ্ছে এটা তার স্থিতিশীল অবস্থার পরিবর্তন করতে চায় না। যেমন আমরা এখানে দাঁড়িয়ে আছি, এটা আমাদের একটা স্বাভাবিক প্রবণতা, আমরা এখানে দাঁড়িয়েই থাকতে চাই। একটা বস্তু এখানে দাঁড়িয়ে আছে, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এটা তার স্থিতিশীল অবস্থার পরিবর্তন করতে চায় না। এখন কোনো একটা বস্তুকে মানে যে স্বাভাবিক তার প্রবৃত্তি, এটা তার স্থিতিশীল অবস্থার পরিবর্তন করতে চায় না। তাইলে একটা বস্তু স্থিতিশীল কিংবা গতিশীল এটা আমরা কিভাবে বুঝি? আমরা আর একটা বস্তুর সাপেক্ষে সেটাকে বিবেচনা করি, সেটাকে বলা হয় প্রাসঙ্গিক বস্তু, রেফারেন্স অবজেক্ট বলি আমরা যেটাকে। যে একটা পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি আমি বলি যে আমি গতিশীল কি স্থিতিশীল, এই রুমটার সাপেক্ষে আমি যদি বিবেচনা করি, এটাই যদি আমার একটা পারিপার্শ্বিক হয়, তাহলে পারিপার্শ্বিকের সাপেক্ষে একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে ওটাকে আমরা বলি স্থিতিশীল। মানে তার অবস্থার যদি পরিবর্তন করতে না চাই, আমরা বলি যে ওই বস্তুটা, আমি যদি সেই বস্তু হই তাহলে এটাকে আমরা বলবো ওই বস্তুটা স্থিতিশীল। আর ওই বস্তুর অবস্থার পরিবর্তন করতে না চাওয়ার যে প্রবণতা, এটাই তার স্থিতি। ক্লিয়ার ব্যাপারটা? আবার গতি, পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি একটা বস্তু চলমান থাকে তাহলে আমরা বলি ওই বস্তুটা গতিশীল। তাহলে ওই বস্তুটা চলমান থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে আমরা বলি তার গতি। তো এই যে গতি এবং স্থিতি নিয়ে আমরা কথা বলছি, এইগুলা কিন্তু তোমরা জানো যে এগুলো পরম না, আপেক্ষিক। তার মানে অবস্থা ভেদে, স্থান ভেদে, কাল ভেদে এগুলোর পরিবর্তন হয়। এক একজন পর্যবেক্ষকের কাছে এগুলো এক এক রকম মনে হতে পারে। যেমন ধরো একজন লোক ট্রেনের কামরার ভিতরে বসে আছে, ট্রেনটা যাচ্ছে। এখন যে লোকটা ট্রেনের কামরার ভিতরে বসে আছে সেই লোকটা ভাবতে পারে যে এই ট্রেনের কামরাটা স্থির। বাইরে সে তাকাইলো, দেখতেছে বাইরের গাছপালা, স্থাপনা সব দৌড়াচ্ছে। তার মানে সে বুঝতেছে যে সে এই কামরার ভিতরে স্থির আছে, বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলা তার সাথে দৌড়াচ্ছে। আবার একজন লোক যদি বাইরে দাঁড়িয়ে থাকে, সে কি দেখবে? যে তার চারপাশের স্থাপনাগুলো স্থির আছে, কামরা সহ, ট্রেন সহ লোকটা দৌড়াচ্ছে। তাহলে কোনটা ঠিক? আসলে এখানে দুটাই ঠিক, পর্যবেক্ষক ভেদে এদের অবস্থার পরিবর্তন হয়। এই জন্যই আমরা বলি যে গতি বা স্থিতি এইগুলো পরম না, এগুলো আপেক্ষিক। যেমন আমরা যখন বলতেছি কোনো একটা বস্তু পরম স্থিতিশীল অবস্থায় আছে, এটার সাপেক্ষে যখন একটা বস্তু স্থির, সেটাকে আমরা পরম স্থিতিশীল বস্তু বা পরম স্থিতি বলি।
আবার কোনো একটা বস্তু গতিশীল আছে, এটার সাপেক্ষে একটা বস্তুকে আমরা পরম গতি বা পরম গতিশীল বস্তু বলি। কিন্তু বাস্তবে এই পরম গতি বা পরম স্থিতি বলা আসলে কিছুই নাই, কারণ আমরা জানি এই পৃথিবীটাই তো সূর্যের চারদিকে ঘুরছে, আবার সূর্য তার গ্রহগুলা নিয়ে নবমণ্ডলের চারদিকে ঘুরছে। তার মানে আমরা এখানে যে পরম স্থিতি বা পরম গতি যেটা কল্পনা করি, এটা আসলেই কিছুই না। তো এইটা নিয়ে তোমরা জানো 1905 সালে আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতার একটা বিশেষ তথ্য প্রকাশ করেন, যেখানে আমরা জানি যে এই গতি বা এই স্থিতি এইগুলো পরম নয়, এগুলো পর্যবেক্ষণ ভেদে আলাদা হয়, এক একজনের কাছে এক রকম মনে হতে পারে। ঠিক আছে, তো এই গতি, আশা করি গতি বিষয়ে তোমাদের একটু ধারণা হয়েছে। তাহলে আমরা মোদ্দা কথায় গতি কাকে বলবো? যে একটা বস্তু যদি চলতে থাকে বা চলতে চায়, তাহলে এই বস্তুর অবস্থাটাকে আমরা বলি গতিশীল, আর তার চলতে থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকেই আমরা বলি গতি। অনুরূপভাবে একটা বস্তু যদি স্থিতিশীল অবস্থায় থাকে, মানে স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, তার এই স্থিতিশীল অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে আমরা বলি স্থিতিশীল। আর ওই বস্তুর স্থিতিশীল থাকার যে চাওয়াটা, মানে ওই বস্তুটার অবস্থান পরিবর্তন করতে না চাওয়ার যে অবস্থা, এটাকে আমরা বলি স্থিতি। ঠিক আছে, তো গতি অনেক ধরনের গতি হয়ে থাকে, যেমন আমরা মোটামুটি 5 ধরনের গতির কথা জানি। আমরা যদি বলি প্রথম যেটা, যেমন আমরা বলি চলন গতি। ঘূর্ণন গতি, এরপরে চলন ঘূর্ণন একসাথে। তাহলে মোটামুটি এই 5 ধরনের গতির কথা আমরা জানি। ঠিক আছে, তো চলন গতি আমরা কাকে বলব? চলন গতি বলতে আমরা বুঝি একটা বস্তু যদি চলতে থাকে, তার প্রতিটি কণা যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, যেমন আমি হাত থেকে যদি মার্কারটা ফেলে দিই, এটা অভিকাশের টানে নিচের দিকে পড়ে, তাহলে এর প্রতিটি কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, তাহলে কোনো একটা বস্তু যদি চলতে থাকে, তার প্রতিটি কণা যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, সেটাকে আমরা বলি চলন গতি। চলন গতি আবার সরল পথেও হতে পারে, বক্র পথেও হতে পারে। তার মানে একটা বস্তু যদি সরল রেখা বরাবর চলে, তার প্রতিটি কণা যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, ওটাকে আমরা বলবো সরল চলন গতি। আর একটা বস্তু যদি বক্র পথে চলে, তাহলে তার প্রতিটি কণা যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, এটাকে আমরা বলবো বক্র চলন গতি। যেমন আমরা যদি একটা বাঁকা রেল লাইন দিয়ে রেল চালানো হয়, একটা বাঁকা রেল লাইন দিয়ে যদি রেল চলে, তাহলে বক্রপথে ওই রেলের প্রতিটি কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওটাকে আমরা বলবো বক্র চলন গতি। এরপরে আমরা বলছি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা কি? যে একটা বস্তু যদি তার অক্ষের পরিবর্তন না করে একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘোরে, তাহলে ওই বস্তুর গতিটাকে আমরা বলে থাকি ঘূর্ণন গতি। যেমন আমরা যদি বলি ফ্যান একটা নির্দিষ্ট অক্ষে সে ফিক্সড করা আছে, ওই অক্ষটাকে কেন্দ্র করে ঘুরছে। কিংবা আমরা যদি লাঠিমের গতি বলি, একটা লাঠিম যখন ঘোরে, একটা অক্ষকে ফিক্সড রেখে সে ওই অক্ষের চারপাশে ঘোরে, তাহলে এই ধরনের গতি ঘূর্ণন গতি। চলন ঘূর্ণন গতি আমরা বলছি কোনো একটা বস্তুর যদি একই সাথে চলনও থাকে ঘূর্ণনও থাকে, এই বস্তুর গতিটাকে। যেমন গাড়ির চাকার গতি, একটা গাড়ি যেমন চলে, সে একটা নির্দিষ্ট অক্ষ কেন্দ্র করে চাকাটা ঘুরে আবার চলেও, তাহলে একই সাথে দুটো আছে, এই গতিটাকে আমরা মিশ্র গতি বা জটিল গতিও বলে থাকি। চলন ঘূর্ণন গতির অন্য নাম আমরা বলি মিশ্র বা জটিল গতি। এরপরে আমরা বলবো পর্যায় গতি। পর্যায় গতি বলতে আমরা বুঝছি কোনো একটা বস্তু যদি বারবার একই পথ অতিক্রম করে এবং একই দিকে চলে,
মানে একটা বস্তুর গতি এরকম যে একটা নির্দিষ্ট সময় পর পর সে একই পথ অতিক্রম করে এবং একই দিকে ঘোরে, এই বস্তুর গতিকে আমরা পর্যায় গতি বলি। যেমন ঘড়ির কাঁটার গতি, এটা একটা নির্দিষ্ট সময় পর পর একই দিকে ঘোরে। যেমন পৃথিবীর গতি, তোমরা জানো যে 365 দিনই পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘোরে। তাহলে এই গতিগুলোকে আমরা বলি পর্যায় গতি। পর্যায় মানেই হচ্ছে পিরিয়ডিক, নির্দিষ্ট সময় পর পর। তাহলে দোলন গতি, তাহলে দোলন গতি আমরা বলতে বুঝি যে কোনো একটা বস্তুর গতি যদি এরকম হয় যেটা বিপরীত মুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং দোল দিতে থাকে। যেমন আমরা যদি একটা সুতার সাহায্যে একটা নিরেট গোলক যদি ওভাবে ঝুরিয়ে দেই, যাকে আমরা সরল দোলক বলি, এটাকে যদি দোল দেই তাহলে এটা নির্দিষ্ট সময়ে যাবে এবং বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করবে। তাহলে এই জাতীয় গতিকে আমরা বলি দোলন গতি, যেমন সরল দোলকের গতি। ঠিক আছে, তো আশা করি এই গতিগুলো তোমরা একটু বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে মোটামুটি এই 5 ধরনের গতি নিয়েই আমরা আলোচনা করি। এর বাইরেও আরো অনেক প্রকারের গতি আছে, সেটা কোনো না কোনোভাবে আমরা এই ক্যাটাগরির মধ্যেই ফেলতে পারি। তো এইখানে মূলত আমরা গতির সমীকরণ প্রতিপাদন করি। তো গতির সমীকরণগুলো করতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে। যেমন আমরা একটা শর্ট টেকনিক, একটা ইংরেজি শিখব। আমরা এখানে লিখেছি সুবাট। ঠিক আছে, তোমরা জানো যে কোনো একটা বস্তুর সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তার মানে এস মানে আমাদের সরণ। আমরা জানি একটা বস্তুর আদিবেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা বলি আদিবেগ। শেষ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা বলি শেষ বেগ। একটা বস্তুর ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এফ দ্বারাও প্রকাশ করি। আর সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে আমরা কয়েকটা রাশির কথা বলেছি: সরণ, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ এবং সময়। তো এই যে কয়েকটা রাশি, বিজ্ঞানী গ্যালিলিওর নাম শুনেছ তোমরা। তো এই বিজ্ঞানী গ্যালিলিও এই কয়েকটা রাশির মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করেন, যে সম্পর্কগুলোকে আমরা বলি গতির সমীকরণ। তাহলে বিজ্ঞানী গ্যালিলিও সরণ, বেগ, ত্বরণ এবং সময়ের মধ্যে কিছু সম্পর্ক প্রতিষ্ঠা করেন। এই সম্পর্কগুলোকে আমরা বলে থাকি গতির সমীকরণ। তাহলে গতির সমীকরণটা কার ধারণা? গ্যালিলিও। তোমরা নাম শুনেছ নিশ্চয়। তাহলে বিজ্ঞানী গ্যালিলিও এই রাশিগুলোর মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করেন, যে সম্পর্কের নাম হচ্ছে গতির সমীকরণ। ঠিক আছে, তো এখন আমরা এই জিনিসগুলোর সম্বন্ধে একটু ধারণা নিব। তোমরা সরণ জানো। সরণ আমরা কাকে বলি? যে একটা নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি সরণ। যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি উত্তর থেকে দক্ষিণ দিকে 1 মিটার দূরত্ব অতিক্রম করলাম, তাহলে আমার সরণ 1 মিটার। তাহলে একটা নির্দিষ্ট দিকে কোনো একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলি তার সরণ, যাকে এস দ্বারা প্রকাশ করে। তোমরা জানো এটা একটা মৌলিক রাশি। আর বেগ আমরা কাকে বলি? কোনো একটা বস্তুর সরণের হার। তার মানে একটা নির্দিষ্ট দিকে একক সময়ে কোনো একটা বস্তুর দূরত্বের যে পরিবর্তন ঘটে বা সরণের যে হার, তাকে আমরা বলি তার বেগ। কোনো একটা বস্তুর শুরুতেই যে বেগ থাকে এটাকে আদি বেগ বলি, আর শেষে যে বেগ সেটাকে আমরা বলি শেষ বেগ। ঠিক আছে, তো তো বেগ আবার 2 ধরনের হতে পারে। যেমন আমরা বলি একটা বেগ সমবেগ, আর একটা বেগ অসমবেগ। তো সমবেগ আমরা কাকে বলি? যে কোনো একটা বস্তুর সরণের হার যদি সব সময় একই থাকে, মানে একটা বস্তু যাচ্ছে
সব সময় সরণের হার যদি একই থাকে এই বস্তুর বেগটাকে আমরা বলি সমবেগ। যেমন আমরা বলি যে একটা বস্তু এখন সরল রেখায় যাচ্ছে, আমরা বললাম এই বস্তুটা t=0 সময়ে ধরলাম সাপোজ সে 2 মিটার গেছে, 1 সেকেন্ড পরে সে আবার 2 মিটারই গেল, 2 সেকেন্ড পরে সে আবার 2 মিটারই গেল, 3 সেকেন্ড পরে সে আবার 2 মিটারই গেল। তার মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি তার অতিক্রান্তের দূরত্বের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ সমান সময়ে সে যদি সমান দূরত্ব অতিক্রম করে, তখন ওই বস্তুটার বেগটাকে আমরা বলবো সমবেগ। তার মানে সরণের হার যদি সব সময় একই থাকে তাহলে ওই বস্তুর বেগটাকে আমরা বলবো সমবেগ। আর অসমবেগটা আমরা বলবো যে সরণের হার যদি সমান না থাকে। তার মানে আমরা যদি এটাই বলি যে একটা বস্তু সরল রেখা বরাবর যাচ্ছে, t=0 সময়ে এই বস্তুটা বললাম 2 মিটার গেছে, 1 সেকেন্ড পরে আমরা বললাম এটা 3 মিটার গেছে, 2 সেকেন্ড পরে আমরা বললাম এটা 4 মিটার গেছে, 3 সেকেন্ড পরে আমরা বললাম এটা 3 মিটার গেছে, 4 সেকেন্ড পরে আমরা বললাম এটা 1 মিটার গেছে। তার মানে ওই বস্তুটার সরণের হার যদি সমান না থাকে তাহলে এই বস্তুর বেগটাকে আমরা বলবো অসমবেগ। ওকে, বেগ বিষয়টা তোমাদের আশা করি ক্লিয়ার। এরপরে আমরা যাবো একটা গুরুত্বপূর্ণ জিনিস, ত্বরণ। ত্বরণ আমরা কাকে বলি? বেগের পরিবর্তনের হার একটা নির্দিষ্ট দিকে একক সময়ে কোনো একটা বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে আমরা বলি তার ত্বরণ। আমি উত্তর থেকে দক্ষিণ দিকে 1 সেকেন্ডে 1 মিটার গেলাম, 2 সেকেন্ডে 3 মিটার গেলাম, 3 সেকেন্ডে 6 মিটার গেলাম, তার মানে আমার বেগের পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে। তাহলে একটা নির্দিষ্ট দিকে একক সময়ে বেগের যে পরিবর্তন এটাকে বলি আমরা ত্বরণ, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তোমরা জানো ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাক্সিলারেটর, এইটা এ, এটাকে আমরা স্মল এফ দ্বারাও প্রকাশ করি। ঠিক আছে, তাহলে ত্বরণও বেগ যেহেতু দুই ধরনের আর ত্বরণ টোটালি বেগের উপর নির্ভরশীল, তাইলে আমাদের ত্বরণও দুই ধরনের। তাহলে একটা ত্বরণকে আমরা বলি সুষম বা সমত্বরণ, আরেকটাকে আমরা বলি অসমত্বরণ। তাহলে সুষম ত্বরণ আমরা কাকে বলবো? ওই যে বললাম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলি। এখন যদি কোনো একটা বস্তুর বেগের পরিবর্তনের হার সব সময় একইভাবে ঘটে, মানে বেগের পরিবর্তনের হার যদি একই থাকে তাহলে ওই বস্তুর ত্বরণটাকে আমরা বলবো সুষম ত্বরণ। যেমন আমি যদি বলি একটা বস্তু সরল রেখা বরাবর চলছে, ঠিক আছে, তো এই বস্তুটা 1 সেকেন্ডে আমি বললাম তার বেগ ধরো 2 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে আমি বললাম তার বেগ 4 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডে তার বেগ 6 মিটার পার সেকেন্ড। তার মানে তার যে বেগের পরিবর্তন হচ্ছে দেখো সবসময় একই হারে, 2, এই দুটো ডিফারেন্স 2, এই দুটো ডিফারেন্স 2। তার মানে কোনো একটা বস্তুর বেগের পরিবর্তনের হার যদি সবসময় একইভাবে ঘটে তাহলে ওই বস্তুর ত্বরণটাকে আমরা বলবো সুষম ত্বরণ বা সমত্বরণ। ঠিক আছে, আর অসমত্বরণ আমরা কাকে বলবো? এই বেগের পরিবর্তনের হার যদি সমান হারে না ঘটে, তার মানে কখনো বেশি যাচ্ছে কখনো কম যাচ্ছে। যেমন আমি যদি বলি একটা বস্তু সরলরেখা বরাবর চলছে, এই বস্তুটা 1 সেকেন্ডে তার বেগ বললাম 2 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে তার বেগ বললাম 3 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডে
তার বেগ বললাম 5 মিটার পার সেকেন্ড। তার মানে বেগের পরিবর্তনের হার যদি সমান না হয় তাকে আমরা বলবো অসমতল। ঠিক আছে? তো তোমরা জানো ত্বরণের বিপরীত রাশি হচ্ছে মন্দন। মন্দন আমরা কাকে বলি? আমরা জানি যে বেগের পরিবর্তনের হার সেটা ত্বরণ, আর বেগ হ্রাসের হারটাকে আমরা বলি মন্দন। তার মানে ত্বরণ আর মন্দন একই জিনিস। ত্বরণের ক্ষেত্রে যেটা হয় আদি বেগের চেয়ে শেষ বেগটা বেশি থাকে, তার মানে পরিবর্তন হতে হতে সে বাড়ে। আর মন্দনের ক্ষেত্রে যে জিনিসটা হয় শেষ বেগটা আদি বেগের চেয়ে কম থাকে, তার মানে আস্তে আস্তে কমে। তার মানে এটাকে যদি আমি উল্টা দিক থেকে বিবেচনা করি, যে প্রথমেই এই বস্তুর 1 সেকেন্ডে বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডে বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড। তার মানে বেগের হার যদি মানে বেগটা যদি হ্রাস পায়, মানে ত্বরণের হারটা যদি আস্তে আস্তে হ্রাস পায় তাকে আমরা বলি মন্দন, মানে সুষম মন্দন। আর অসমর ক্ষেত্রে এরকম যদি এই হ্রাস পাওয়ার হারটা যদি সমান না থাকে এটাকে বলি আমরা অসম মন্দন। তো ত্বরণকেও এ দ্বারা প্রকাশ করে, মন্দনকেও এ দ্বারা প্রকাশ করে। এটার আগে আমরা একটা মাইনাস চিহ্ন, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা যখন পরবর্তীকালে ম্যাথ প্র্যাকটিস করব তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, কখন আমরা মাইনাস দিব আর কখন দিব না। আর সময় তো তোমরা জানোই এটা একটা মৌলিক রাশি। তাহলে এই সরণ, বেগ, ত্বরণ এবং সময়ের মধ্যে বিজ্ঞানী গ্যালিলিও কতগুলো সম্পর্ক প্রতিষ্ঠা করে, এই সম্পর্কগুলোকে আমরা বলে থাকি গতির সমীকরণ। ঠিক আছে? তো তো তোমরা আশা করি বিষয়গুলো বুঝেছো। আমরা গতির সমীকরণ নির্ণয় করব। তো মোটামুটি আমরা জানি, তোমরা মাধ্যমিক লেভেলে দেখে এসেছো 4টা গতির সমীকরণ। আমরা এখানে 5টা গতির সমীকরণের কথা বলব। ঠিক আছে? তো আমাদের গতির যেটা ফার্স্ট সমীকরণ, আচ্ছা আমরা আগে সমীকরণগুলো এখানে লিখে রাখি। আমাদের যে 5টা গতির সমীকরণ h = vt, বা এটাকে আমরা বলি h = u প্লাস v/2 ইন্টু t। 2 নম্বর আমরা বলি v = u প্লাস at। 3 নম্বর আমরা বলি h = ut প্লাস হাফ at স্কয়ার। 4 নম্বর আমরা বলি v স্কয়ার = u স্কয়ার টুয়াইস as। আর 5 নম্বর যেটা, এটা তোমরা বোধহয় মাধ্যমিক লেভেলে পাওনি, আমরা বলি একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা বস্তুর অতিক্রান্ত দূরত্ব s t u প্লাস হাফ a t মাইনাস 1। তো মোটামুটি 5টা গতির সমীকরণ আমাদের, আমরা এগুলো এখন প্রতিপাদন করে দেখব। ঠিক আছে? তো আচ্ছা, তাহলে প্রথম যেটা আমাদের আমরা বলছি গতির প্রথম সমীকরণ প্রতিপাদন, যেটাকে আমরা বলছি s = vt। তাহলে এখানে সরণ আছে, বেগ আছে আর সময় আছে, তার মানে এটা সরণ, বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে আমরা বলবো সরণ, বেগ ও সময়ের মধ্যে সম্পর্ক। তাহলে গতির প্রথম সমীকরণ আমাদের সরণ, বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক। ঠিক আছে?
তাহলে আমরা এই গতির সমীকরণগুলা প্রতিপাদন করতে গেলে অ্যাট ফার্স্ট যেটা করব, আমরা ধরে নিব যে একটা বস্তু, সেটা গাড়ি হতে পারে, কোনো মানুষ হতে পারে, কোনো স্থাপক, যে কোনো বস্তু হতে পারে, আমরা এটা সরল রেখায় চলছে, একটা বস্তু সরল রেখায় চলছে। আমরা যদি বলি একটা গাড়ি, একটা গাড়ি সরল রেখা বরাবর চলছে। আমরা বললাম প্রথমে সেই গাড়িটার বেগ ছিল u। এখন সেই গাড়িটা t সময় ধরে চলছে এবং t সময়ে সেই গাড়িটা s দূরত্ব অতিক্রম করে শেষ বেগ v প্রাপ্ত হবে। আমরা বলছি একটা গাড়ি যার আদি বেগ u ছিল, t সময়ে s দূরত্ব অতিক্রম করে তার শেষ বেগ v হলো। আমরা এই কয়েকটা জিনিস দিয়েই গতির সমীকরণগুলোর মধ্যে রিলেশন করার চেষ্টা করব। তাহলে আমরা যদি বলি যে যে গাড়িটা একটা সরল রেখা বরাবর চলছে, সেই গাড়িটা সমবেগে চলছে। একটু আগে আমরা আলোচনা করেছি সমবেগ জিনিসটা কি। সরণের হার যদি সব সময় একই থাকে, তার মানে দূরত্বের পরিবর্তন যদি একই হয়, সেটাকে আমরা সমবেগ বলেছি। এখন যদি এই গাড়িটা সমবেগে চলে, আমরা যদি বলি যদি গাড়িটির সমবেগ v হয় এবং t সময়ে s দ্রুত অতিক্রম করে, আমরা বলছি এই গাড়িটার যদি সমবেগ v হয়, মানে পুরো রাস্তায় সে একই বেগে চলছে এবং t সময়ে সে যদি s দ্রুত অতিক্রম করে, আমরা জানি বেগ সমান সরণ বাই সময়। তাহলে বেগকে আমরা v দ্বারা প্রকাশ করি, সরণকে s দ্বারা প্রকাশ করি, আর সময়কে t দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো s = v। তাহলে এটা আমাদের গতির প্রথম সমীকরণ। এখন যদি বস্তুটা সমবেগে না চলে, তার মানে শুরুতে একরকম বেগ ছিল, শেষে আরেক রকমের বেগ হয়েছে। প্রথমে তার বেগ ছিল u, শেষে তার বেগ হয়েছে v। তাহলে প্রথমে এক ধরনের বেগ, শেষে আরেক ধরনের বেগ। তাহলে এই বস্তুটার আমাদের নিতে হবে গড় বেগ, তার মানে আদি বেগ এবং শেষ বেগের গাণিতিক গড় নিব আমরা। তাহলে আমরা বলবো অসমবেগের ক্ষেত্রে আদি বেগ u এবং শেষ বেগ v হলে, তাহলে আমরা নিব গড় বেগ, আদি বেগ এবং শেষ বেগের গাণিতিক গড়। তাহলে আমরা বলবো গড় বেগ v বার, এটাকে উপরে একটা চিহ্ন বার, এটা দিলে আমরা বুঝি কোন একটা জিনিসের গড়, এভারেজ। তাহলে গড় বেগ v বার, এটা সমান আমরা বলবো আদি বেগ এবং শেষ বেগের গাণিতিক গড় u + v/2। তাহলে অসমবেগের ক্ষেত্রে আমরা কি বলবো, অতএব s = v/t, এর পরিবর্তে আমরা u + v/2 * t। এটাও আমাদের গতির সমীকরণ। তাহলে আমরা এখানে একটা পেয়েছি, এটাও গতির সমীকরণ,
ফার্স্ট সমীকরণ, এখানে একটা পেয়েছি, এটাও গতির ফার্স্ট সমীকরণ। ঠিক আছে তো? তাহলে আশা করি কেস দুটো বুঝতে পেরেছো। যদি বস্তুটা সবসময় একই বেগে চলে, অর্থাৎ ভি সমবেগে চলে, তাহলে আমরা বলবো এস ইকুয়াল টু ভিটি। আর যদি অসমবেগে চলে, তার মানে শুরুতে এক ধরনের বেগ ছিল, শেষে বেগটা পরিবর্তন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এটার গড় বেগ নিব। তখন সমীকরণটা হবে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু টু টি। এই দুটাকেই আমরা বলি গতির প্রথম সমীকরণ। ঠিক আছে তো? যেটা সরণ, বেগ ও সময়ের মধ্যে সম্পর্ক। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা এখন গতির দ্বিতীয় সমীকরণে যাব। ঠিক আছে? ওকে। তাহলে আমরা বলছি গতির দ্বিতীয় সমীকরণ ইকুয়াল টু ইউ প্লাস এটি প্রতিপাদন। তাহলে এখানে কি আছে? বেগ, ত্বরণ এবং সময়। তাহলে এটা আমাদের বেগ, ত্বরণ ও সময়ের মধ্যে সম্পর্ক। ঠিক আছে? তাহলে আমরা আগের মতোই ধরে নেব যে একটা বস্তু একটা সরল রেখা বরাবর চলছে, যে বস্তুটার আমি বললাম আদিবেগ ইউ, টি সময় পরে সেই বস্তুটার শেষ বেগ হয়েছে ভি। ঠিক আছে? এই সময় বস্তুটা এস দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা, এখন আমরা বলছি যে কোনো একটা বস্তু যার আদিবেগ ইউ, টি সময় পরে তার শেষ বেগ হয়েছে ভি, সে একটা নির্দিষ্ট দূরত্ব এখানে অতিক্রম করেছে। আমরা বের করতে চাচ্ছি এই সম্পর্কটা। তাই দেখো, প্রথমেই একটা বস্তুর বেগ ছিল ইউ, টি সময় পরে তার বেগ হয়েছে ভি। বেগের পরিবর্তন কতটুকু হয়েছে? বেগের পরিবর্তন শেষ বেগ মানে আদিবেগ। তার মানে আমাদের টি সময়ে বেগের পরিবর্তন হয়েছে ভি মাইনাস কিউ। তাহলে আমি বলবো টি সময়ে বেগের পরিবর্তন কতটুকু হয়েছে? ভি মাইনাস কিউ। প্রথমে এটা ছিল, পরে পরিবর্তন হয়ে এটা হয়েছে, তাহলে বেগের পরিবর্তন। তাহলে আমরা বলবো অতএব একক সময়ে বেগের পরিবর্তন হয়েছে ভি মাইনাস কিউ বাই টি। আর আমরা ত্বরণের সংজ্ঞা থেকে জেনেছি যে বেগের পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। তার মানে এই জিনিসটাই তো ত্বরণ। তাহলে আমরা বলবো অতএব ত্বরণ এ বেগের পরিবর্তনের হার, এটাই তো আমাদের বেগের পরিবর্তনের হার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা হয়েছে আমাদের গতির দ্বিতীয় সমীকরণ। ঠিক আছে তো? এখন আমরা যে বস্তুটার কথা বলছি, যদি এই বস্তুটার এই আদিবেগটা যদি শূন্য হয়, তার মানে তার আদিবেগ যদি শূন্য হয়, আর আমরা যে বস্তুটার কথা বলছি সেই বস্তুটা যদি সুষম ত্বরণে চলে, তার মানে ত্বরণের মানে বেগের পরিবর্তনের হার যদি একই হয়, তাহলে কি হবে? আমরা যদি বলি যে আদিবেগ শূন্য,
এ সুষম ত্বরণ, এটা প্রথমে আমরা বলে নিতে পারতাম যে একটা বস্তু এ সুষম ত্বরণে চলছে টি সময়ে বেগের পরিবর্তন এত। তাহলে যদি আদিবেগ না থাকে তাহলে আমরা কি লিখতে পারবো, 0 এটি। আমরা বলে দিছি এ একটা সুষম ত্বরণ, তার মানে সব সময় যেহেতু একই জিনিস, বেগের পরিবর্তনটা একই, তাহলে এটাকে আমরা একটা ধ্রুবক বলতে পারি, একটা ধ্রুবক ইন্টু টি। তাহলে এই ধ্রুবকের পরিবর্তে আমরা একটা প্রপোর্শনাল টু লিখতে পারি, সমানুপাতিক টি। তাইলে এখন কি হইল ঘটনাটা, আমরা বলতেছি এ সুষম ত্বরণে চলমান কোনো একটা বস্তু আদিবেগ যদি না থাকে, আদিবেগ যদি শূন্য হয়, তাহলে ওই বস্তুটার শেষ বেগ সময়ের সমানুপাতিক। তার মানে সময় যত গড়াবে বেগের তত বৃদ্ধি হবে। ঠিক আছে, যত সময় অতিক্রম হবে তার বেগটা তত বৃদ্ধি পাবে। এখানে সময়ের উপর বেগটা নির্ভরশীল। ওকে, আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এগুলো তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, আর পরবর্তী ক্লাসে গতির বাকি সমীকরণগুলো নিয়ে তোমাদের সাথে কথা হবে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকো।